এইগুলো সেকেন্ড শিফটের ছেলেরা আছে না তোমাদের সাথে? সেকেন্ড শিফট অত ক্লাস এখন নিতে পারবো না। সেকেন্ড শিফটে তোমাদের গ্রুপে যারা আছে ওদেরকে একটু বলবা যে তোমাদের সাথে একত্রে হইতে। ওই আলাদা আলাদা করে অত ক্লাস নেওয়া সম্ভব না, যেহেতু সময় কম, তাদের তারা লাভবান হবে। এখন ক্লাসের সংখ্যা বাড়াইতে হবে, তাহলে এই অল্প দিনে আমরা সিলেবাস থেকে কভার করে ফেলতে পারবো। কথাটা বোঝা গেছে? তো যেটা বলছিলাম আমি একটু অনেক আগের কথা, আমরা ডিস্ট্রিবিউটরে এসিটা কাজ করেছিলাম, এটা তো ঠিক। এসি পরে আমরা গিয়েছিলাম ডিসিতে। ডিসিতে কিন্তু অল্প, এই মাছ ফাছ খোলো, ঘেমি ঘোড়াতে ঠান্ডা লেগে যাবে। এ আবার আরেক বিড়ম্বনা আছে, আমি তো ব্যবহারই করতে পারি না, মানে হাসি হাসি কিছুক্ষণ পরেই লাগবে। নিঃশ্বাস এবং প্রশ্বাসের সাথে আমার ভেতরেরও কিছু কিন্তু বার হয়, ওইটাই আমি নিঃশ্বাস দিয়ে আবার আমার ভেতরে ঢুকছে। তোমাদের হয়তো না জানেন, আমার খুব অসুবিধা লাগে, মানে অস্বস্তি লাগে আর। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে ডিস্ট্রিবিউশন থেকে ডিস্ট্রিবিউটর, বিতরণ লাইন, যে বিতরণ লাইন বলতে কোনটা বোঝায়, যেখান থেকে আমি সরাসরি লোড পরিচালনা করব, যে লাইনের মাধ্যম থেকে নিয়ে সহযোগিতা নিয়ে, সেই লাইনের লোড পরিচালনার ক্ষেত্রে আমার ভাগ হচ্ছে দুইটা। একটাকে আমরা আলোচনা করেছি যার নাম এসি ডিস্ট্রিবিউশন। এইটা কিন্তু এর সাথে আমরা ব্যাপকভাবে পরিচিত আমাদের দেশের প্রেক্ষাপটে। আমাদের দেশের প্রেক্ষাপটে ডিসি ডিস্ট্রিবিউশন পরিমাণে খুব কম বা সংখ্যায় খুব কম। তারপরেও টেকনোলজির জ্ঞান অর্জনের জন্য এটার উপস্থিতি আছে বিধায় আমার আলোচনা করতে হবে। তো ডিসি আর এসির ভেতরে ফিজিক্যাল ডিফারেন্সটা কি, মানে একটা পার্থক্য কি? হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি বলতে তো শেষ হবে না। ফ্রিকোয়েন্সি কি আছে? ডিসিতে ফ্রিকোয়েন্সি নাই আর এসিতে ফ্রিকোয়েন্সি আছে। তাতে ফ্রিকোয়েন্সি আছে আর নেই, সুবিধা অসুবিধা কি হবে? আর এসি কারেন্টের মানও দিক পরিবর্তন করে তা চলে, আর ডিসি আর এসি কারেন্টের ভোল্টেজ ড্রপটা বেশি আছে এসিতে। তো কেন বেশি হবে? ওখানে স্যার যে ইন্ডাকটিভ ক্যাপাসিটি রেজিস্টিভ স্যার ড্রপ হয়। হ্যাঁ, আর এই যে ফ্রিকোয়েন্সি আছে আর একটা হচ্ছে কি অবলিক নাই, তাহলে এই আছে আবার নাই, এই দুইটা বিষয় দিয়ে এদের উপস্থিতি যে সমস্ত জায়গায় আছে তারা প্রভাব ফেলবে, এটা একটা কথা। বোঝা গেছে? তাহলে আছে এবং নাই এই দুইটার ভেতরে কার ক্ষেত্রে কি প্রযোজ্য? এইটা হচ্ছে এসির ক্ষেত্রে প্রযোজ্য, এটা ডিসি ক্ষেত্রে। কথাগুলো খেয়াল করো। আমরা জবাব দিলাম যে ফ্রিকোয়েন্সি আছে আর নাই, হ্যাঁ জবাব ঠিক আছে, তাহলে ব্যাখ্যাটা তো আমার একটু মনে রাখতে আমি আনুষঙ্গিক আরো কিছু কথা বলতে পারবো, ওইটাকে বেশ ধরি। তাহলে ফ্রিকোয়েন্সি আছে, তার মানে সেটা কিসে? এসিতে। তো থাকলে কি হবে? থাকলে প্রভাব, এই যে ফ্রিকোয়েন্সির প্রভাব, এর প্রভাবটা কি কি আনবে? এক্সএল এর উপরে আসবে, এক্সির উপরে আসবে, জেড আসবে, আর এই কথাটাই তো গুরুত্বপূর্ণ, কস থিটা পাওয়ার ফ্যাক্টরের উপরে প্রভাব আসবে। নাকি তাও বুঝতে পারলে না? হ্যাঁ, কি জি স্যার, কি কি বুঝলে? পাওয়ার ফ্যাক্টর প্রভাব বলতে কি? স্যার যে ফ্রিকোয়েন্সির কারণে তো আমাদের হচ্ছে যে কোনিক একটা মান তৈরি হয়, স্যার কোনিক মানের কারণে আমাদের পাওয়ার ফ্যাক্টরের উপর একটা প্রভাব আসবে। সেই প্রভাবটা কি? হচ্ছে ল্যাগিং লিডিং। হ্যাঁ, এই প্রভাবটাই হচ্ছে আমরা যেটা যে ল্যাগিং, লিডিং, ইউনিটি ইত্যাদি যে ক্লাসিফিকেশন করছি না, ওটা তো অবস্থানের নাম, আগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া, একই দিকে থাকা, তিনটা ধরন। কিন্তু ওই ধরনটাও আবার চেঞ্জ হবে কোণের পরিমাণের উপরে। একটু বুঝতে পারছো না? একটা বাহু এই আছে আর একটা বাহু এই আছে,
তাহলে এখানে একটা কোণ আছে না, তাহলে ফ্রিকোয়েন্সির পরিবর্তনে কোণের মান পরিবর্তন হতে থাকবে, এমন হতে পারে। তাহলে তখন কি দাঁড়াবে, কোণ যত বেড়ে যাবে পাওয়ার ফ্যাক্টর কি হয়, কোণ যত বাড়ে পাওয়ার ফ্যাক্টরের ধরন কি হবে। কমে যাবে। হ্যাঁ, এত স্লোলি হবে কেন, কোণ যত বাড়বে পাওয়ার ফ্যাক্টরের মান তত কমে যাবে, নিম্নমানের পাওয়ার ফ্যাক্টর হবে। তো নিম্নমানের পাওয়ার ফ্যাক্টর হলে অসুবিধা কি, এইবার নিম্নমানের পাওয়ার ফ্যাক্টর অসুবিধা কি, আমাদের লস করলে ভোল্টেজ ড্রপটা আগে কি বলছি খেয়াল করো, নিম্নমানের পাওয়ার ফ্যাক্টর, তো অসুবিধাটা কি হবে আমার, নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরে অ্যাকচুয়ালি যে বড় ইফেক্ট নজরে পড়বে সেটা হচ্ছে ভোল্টেজ ড্রপের পরিমাণ অনেক বেড়ে যাবে। আমরা যখন এসি ডিস্ট্রিবিউশন করেছিলাম না, বা বিভিন্ন পর্যায়ে এই কথাটা বলেছি যে পাওয়ার ফ্যাক্টর উন্নতিকরণ বলে একটা বিষয়, এই টিডি সাবজেক্টের 1-এ যার বিশদ ব্যাখ্যার কথা বলা আছে, যারা বেশি লোড বহন করে যে সমস্ত গ্রাহক তাদের নিম্নমানের পাওয়ার ফ্যাক্টর হবেই। এই জন্য সংস্থা বলে কি আপনারা পাওয়ার ফ্যাক্টর কারেকশন করেন, এইভাবে একটা সামাজিক কথা, পাওয়ার ফ্যাক্টর কারেকশন করেন মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট যন্ত্র লাগাইতে হবে। কেন লাগাবে, কারেকশন করা বলতে কি, এই বেশি কোণে মানটাকে কমাই দিবে, কোণের মান যদি কমে যায় তাহলে কি হয়ে যাবে, আমার পাওয়ার ফ্যাক্টরের মান বৃদ্ধি পেয়ে গেল। পাওয়ার ফ্যাক্টর বৃদ্ধি পেলে যে অসুবিধাগুলো তাদের ছিল, যে ভোল্টেজ ড্রপ, এটা তার কমে যাবে। ভোল্টেজ ড্রপ যদি কমে তো আমি সুবিধা কি পাবো, আমার লোড পরিচালনায় প্রায় সম্পূর্ণ ভোল্টেজটাই পেয়ে যাবে। যত সুন্দর তুমি ভোল্টেজ যে ডিভাইসে যতটুকু দরকার তুমি যদি তার 80% দিতে পারো, দেখবা যে সেই ডিভাইসটা সুন্দর স্বাচ্ছন্দ্যে চলতে পারে, এটা বাস্তব। কিন্তু যদি খুব বেশি কমে যায় তাহলে আর সে সুন্দরভাবে চলতে বা আয়ুষ্কালও তার কম হয়ে যাবে। এবং এর জন্য হবে কি, আরেকটা যে অর্থনৈতিক ঘাটতি, সেটা হচ্ছে যে এই সংস্থাকে অতিরিক্ত, যার নাম ডিমান্ড চার্জ, একটা বেশি বেশি করে প্রতি মাসে তার তখন চলে আসে। তো যাই হোক, এই ফ্রিকোয়েন্সি আছে মানে এই ঝামেলাগুলো আমার হবে। তাহলে ঝামেলাগুলো কোথায় আছে, এসিতে। যেমন এসির হিসাব নিকাশে আমরা কি লিখি, এই যে এক্সেল কার ক্ষেত্রে আসবে, এসির ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে, এসির ক্ষেত্রে, এইগুলো নিয়ে আবার কি হবে, ইম্পিডেন্স এসির ক্ষেত্রে, এটা কি এসির ক্ষেত্রে। তাহলে এইগুলো সব কিন্তু আছে ফর এসি। তাহলে এই যে ফ্রিকোয়েন্সির প্রভাব, এখন জেড এ কি, তুমি একটা সিম্পলি জেড ধরো যে পূর্ণ রাশিমালা আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, আমরা এটা একটা পূর্ণ রাশিমালা লিখছি না, সামগ্রিক বাধা ভেক্টরিক্যাল যোগফল। এখন এরা ফ্রিকোয়েন্সির প্রভাবে এরা থাকবে, যতটুকুই যায় আসুক না কেন, তখন দেখবা যে বাধাটা এমনি বেড়ে যাচ্ছে। আটটা কি ছিল আমাদের, আটটাকে কোনটা বুঝি, আর যেটা তার, সোজা কথা, যে তার আমি চোখে দেখতে পাই, মানে লোড পরিচালনার জন্য বৈদ্যুতিক শক্তিটিকে যার মাধ্যমে নিয়ে আসি, ওই তারটাই হচ্ছে রেজিস্ট্যান্স। এইটুকু খেয়াল করলেই হবে। ওর ভেতরে কি নাড়ি ভুড়ি আছে সেটা আমরা অনেকবার বলেছি, এখন আর বলছি না। তাহলে এ তো থাকবেই, এ বাধা তো মুক্ত করার কারোর সুযোগ নাই, এটা তো থাকবেই। তার বিহীনকে আমি বাতাসের মাধ্যমে নিয়ে আসবো নাকি শক্তিটাকে, এটা সম্ভব না। তাহলে এটা যদি থাকে আর এরা কম বেশি করে যাই হোক, তাহলে সমষ্টিগত কিন্তু ইম্পিডেন্স বেড়ে যাবে। তাহলে বাধা যদি বেড়ে যায় তাহলে কি হয়ে যাবে, আমার একই কারেন্ট ফ্লোতে ড্রপ আমার বেশি হয়ে যাবে। ড্রপ যদি বেশি হয় তাহলে কি হবে, আবার আমি বলছি ড্রপ, তুমি যাচ্ছ লস। এই কথাটা এর আগেও বলেছি, ড্রপ আর লস কথাটা পাশাপাশি নয়, দুইটা অঙ্গনে জড়িত। ড্রপ বেশি হয় মানে ভোল্টেজ কম পেয়ে যাবো আমি, ভোল্টেজ আমি
কম পাবো। তো ভোল্টেজ কম পেলে কি হয়, আমার লোডগুলো যেগুলো বৈদ্যুতিক লোড আছে তারা তাদের পূর্ণ দক্ষতা সম্পূর্ণভাবে দেখাবে না। ইফেক্টটা কি, বাস্তবতায় টিউবলাইট যদি থাকে দেখবা যে ব্লিঙ্কিং করছে, ফ্যানের স্পিড কমে যাবে, ফ্রিজের হামিং শুরু হবে। এগুলো হচ্ছে হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সে আমরা পাই বিধায় এটা। কথাটা বোঝা গেছে? আর সব থেকে বড় ইঞ্জিনিয়ার হিসাবে তোমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে গ্রাহকের অবজেকশন। শুধু প্রতিনিয়ত তোমার কান ঝালাপালা করে দেবে যে আমাদের ওদিকে ভোল্টেজ একদমই নাই। তখন তোমার হয় ফল্টের কারণে হতে পারে, আর ফল্ট হয়নি, আমাদের কিন্তু আর ফল্টের কারণে বলছি না, আমরা একদম স্বাভাবিক অবস্থায় থাকলে কি হয় সেটার কথা বলছি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ড্রপের কারণে ওই ভোল্টেজটা আমার কমে। পাওয়ার ফ্যাক্টর তো বললাম, তাহলে এইগুলো সব ইফেক্ট হচ্ছে আমার এসিতে। এইবার হিসাব বিকাশে এসির জটিলতা বেশি নাকি সরল প্রকৃতি? এসির হিসাব বিকাশ জটিলতা না, কিসের জটিলতা? এই যে এর হচ্ছে ভেক্টরিক্যালি যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় সব সময়, এক কথায় শেষ। এর জটিলতা বলতে ভেক্টরিক্যালি যোগ বিয়োগ গুণ ভাগ। ভেক্টরিক্যালি যোগ বিয়োগ বলতে ওই যে রেক্টেঙ্গুলার রাশি, পোলার রাশি এর সমন্বয়ে তার কার্যক্রম সম্পন্ন করা, যার জন্য আমাদের সময়ও বেশি লাগে বা অ্যাটেনশনও বেশি থাকতে হয়, না হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এইবার যদি নাই শব্দটা আসে ডিসিতে, নাই নাই বলতে কি, নাই বলতে কি কি বুঝবো? নাই মানে জিরো। ফ্রিকোয়েন্সির মানটা ডিসিতে হচ্ছে কি, জিরো। তাহলে ফ্রিকোয়েন্সির মান যদি ডিসিতে জিরো হয়ে যায় তাহলে এইগুলো কি কিছু থাকবে? থাকবে নাকি কোনো মান? থাকবে কোনো মান? এটা হয়ে যাবে জিরো, এ হবে অসীম, এ থাকবে কিন্তু নিম্ন মান। প্রশ্ন হচ্ছে নিম্ন মান, আর এ হচ্ছে আজীবন এক, থাকবে না মানে? ফ্রিকোয়েন্সি না থাকার জন্য কি হবে? এক্স এর জিরো। এটা কি বোঝা গেছে কেন জিরো? এক্স এর ইজ ইকুয়াল টু 2 পাই এফ এল। তাহলে এর যদি জিরো হয় তাহলে এক্স এল জিরো। অসীম লিখেছি, এক্স মানে 1/2 পাই এফ সি। তাহলে ওখানে আমার ইনফিনিটি একটা মান আসবে, যেটা ওই কথার কথা কোনো প্রয়োগ নাই। জেড কি থাকবে না? কেন থাকবে জেড? রেজিস্ট্যান্স যখন আসে, রেজিস্ট্যান্স তো আমি দূর করতে পারছি না, যার জন্য আমার জেড থেকে যাবে। পাওয়ার ফ্যাক্টর cos θ লিখেছি 1, ফ্রিকোয়েন্সি নাই, পাওয়ার ফ্যাক্টর 1। যদি জানা না থাকে বা না বুঝে থাকো তাহলে আমি বলে যাওয়ার পর তুমি এই জবাবই দিবা ফ্রিকোয়েন্সি নেই তো পাওয়ার ফ্যাক্টরও নেই। কিন্তু কথাটা না, ফ্রিকোয়েন্সি নেই মানে পাওয়ার ফ্যাক্টর নেই না, ফ্রিকোয়েন্সি নেই মানে পাওয়ার ফ্যাক্টর 1 একক, এই মানটা ধ্রুবক মান হয়। আর ফ্রিকোয়েন্সি না থাকলে পাওয়ার ফ্যাক্টরের মান একক হয়। কথাটা কি দাঁড়াবে তাহলে? এই কোণটা হচ্ছে আমার জিরো। ফ্রিকোয়েন্সি যদি না হয় তাহলে কোণের কোনো সৃষ্টি হবে না। এই রহস্য কিন্তু মূল জায়গা এটা। ফ্রিকোয়েন্সি যদি না হয় তাহলে কি হবে? কোণের কোনো সৃষ্টি হবে না। কোণ যদি সৃষ্টি না হয়, কোণ যদি না থাকে, রাশিটা কি রাশি হয়? অদিক রাশি, স্কেলার রাশি। বোঝা গেছে? তাহলে কোণ যদি না থাকে, কোণ যদি শূন্য হয়, পাওয়ার ফ্যাক্টর কি হবে? cos অফ 0 তে তাহলে 1 একক পাওয়ার ফ্যাক্টর। কেউ যখন আমরা ভুল করে বলি না বলি যে ফ্রিকোয়েন্সি শূন্য হওয়া মানে পাওয়ার ফ্যাক্টর শূন্য না, কিন্তু আমরা বলে ফেলি ফ্রিকোয়েন্সি শূন্য মানে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1। বুঝা গেল? তাহলে ফ্রিকোয়েন্সি শূন্য বা নাই, পাওয়ার ফ্যাক্টর 1, এরা অসীম ইত্যাদি থাকবে, নিম্নমানের হবে। কথাটার জন্য যে দায়ী সেটা হচ্ছে কোণের পরিমাণ। সব জায়গায় কোণ শূন্য বিধায় পাওয়ার ফ্যাক্টর 1 হয়েছিল। কোণ শূন্য হওয়া মানে
রাশিটি হচ্ছে স্কেলার রাশি, যার জন্য এদের হিসাব নিকাশ হবে সাধারণ বীজগণিত নিয়মে, ভেক্টরিক্যালি আর এখানে কোনো বিষয় নেই। কথা বুঝতে পারলে না? ভেক্টরিক্যালি মানে কি, যে x ইজ ইকুয়াল টু 10 কোণ 30 ডিগ্রি, এটা একটা ভেক্টর রাশি, আর y ইজ ইকুয়াল টু 10 কোণ 0, এটা যে কথা 5 টু 10 কথা এক। কথা তো এক। তাহলে এখন x এর সম্পর্কযুক্ত রাশিমালাকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হলে তার রেক্টেঙ্গুলার প্রমাণের বিষয় আছে। আর y এর ক্ষেত্রে তুমি করতে পারো, বৃথা সাধনা হয়ে যাবে, ওর জন্য কোনো রেজাল্ট তোমার আসবে না, সাধারণ রেজাল্ট হয়ে যাবে। যার জন্য আমরা সংক্ষেপ করে বলি কি, যে যদি কোণ শূন্য হয়ে যায় তাহলে সেই সমস্ত রাশিমালা অদিক রাশি বা স্কেলার রাশি যাদের যোগ বিয়োগ গুণ ভাগ হবে সবই হচ্ছে বীজগণিত নিয়মে, কোনো ভেক্টরিক্যালের একটি বিষয় নেই। সেই উদ্দেশ্য হাসিলে সেই বিষয়বস্তুগুলোর জন্য আমাদের এই ডিসি সিস্টেমের হিসাব নিকাশ সরল প্রকৃতি, জটিল প্রকৃতি নয়। কথা কি বোঝা গেল এতক্ষণ পর? যে ডিসি হিসাব নিকাশ আসবে কি ধরনের আসবে? একদম বীজগণিত নিয়মে সাধারণ যে যোগ বিয়োগ গুণ ভাগ হয় ঠিক সেই ধরনের। বোঝা গেল কথা? অন্যান্য বিষয়বস্তুগুলো এই ধরনের। এখন এমত অবস্থায় হিসাব নিকাশের সুবিধাটা আমি হালকা একটা চিত্র মনে হয় তোমাদের ছাত্র কমিউনিটি দেখিয়েছিলাম, বলেছিলাম এখানে বিষয়বস্তুর যে হিসাব নিকাশগুলো করতে হয়, সেই হিসাব নিকাশ করার জন্য আমাদের কিছু প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা কি বলেছিলাম, যে একটা ডিস্ট্রিবিউটর ডিসি এক প্রান্ত থেকে ভোল্টেজ প্রেরণ হতে পারে, দুই প্রান্ত থেকে হতে পারে, দুই প্রান্তে সমান ভোল্টেজ হতে পারে, দুই প্রান্তে অসমান ভোল্টেজ হতে পারে, আবার এটা রিং সিস্টেমও হতে পারে। কথাগুলো একটু বলি, আবার একটু খেয়াল করে নাও। আমার একটা ডিস্ট্রিবিউশন লাইনের হিসাব নিকাশের জন্য কয়েকটা প্রক্রিয়া ভাগ আছে। মনে করে এটা এই একটা মাথা, এই একটা মাথা, এটা মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার হতে পারে, মনে করে নাও। তাহলে আমি ভোল্টেজ এই দিক দিয়ে পাঠাবো, দিয়ে হিসাব নিকাশ করবো, এটা হতে পারে। ভোল্টেজ এই দিক দিয়ে পাঠাবো, দিয়ে হিসাব নিকাশ করবো, এটা হতে পারে। দুই দিকেই ভোল্টেজ পাঠাবো, এভাবে হিসাব হতে পারে। দুই দিকে ভোল্টেজ পাঠাবো কিন্তু সমান ভোল্টেজ, এদিকেও যা দেবো ওদিকেও তাই হলো। দুই দিকে ভোল্টেজ দেবো কিন্তু অসমান ভোল্টেজ, এদিকে যা দেবো ওদিকে কিন্তু তা দেবো। আর একটা হচ্ছে কি রিং সিস্টেম, ক্লোজ পথ সিস্টেম। তো এইগুলো সিস্টেমগুলো আমাকে কি শিক্ষা দেবে? যে শিক্ষাগুলো দেবে সেই শিক্ষাটা হচ্ছে বিভিন্ন বিন্দু ভোল্টেজ সম্বন্ধে জ্ঞান অর্জন এবং ভোল্টেজ ড্রপ সম্বন্ধে জ্ঞান অর্জন। আর মনে হয় কথা বুঝলেন? ভাগ কয়টা বললাম? কয়েকটা বলেছি না? এগুলো তোমরা একটু বইতে খুলে পড়বা, দেখবা। একদিক থেকে ভোল্টেজ পাঠানো, উভয় দিক থেকে ভোল্টেজ পাঠানো, উভয় দিকে সমান ভোল্টেজ পাঠানো, উভয় দিকে অসমান ভোল্টেজ পাঠানো, আর একটা হচ্ছে রিং সিস্টেম। এই কয় ভাগ আমাদেরকে যে শিক্ষাগুলো দেবে সেটা হচ্ছে দুইটা। একটার নাম হচ্ছে ভোল্টেজ বিন্দু, মানে আমরা সরাসরি যেটাকে ক্যালকুলেশনে বলি বিন্দু ভোল্টেজ, আর একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। এখন বিন্দু বলতে কি, ধরো এই দিয়ে একটা ডিস্ট্রিবিউটর, আমি এখানে বিন্দু ধরলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে ধরলাম, এটা তো কোনো অসুবিধা নেই। এটা দিলাম সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু আছে। তাহলে এখানে আমার কি হচ্ছে, এই যে লোড চালাচ্ছি আমি, বোঝা গেল? যে সি বিন্দুতে আমি লোড চালাচ্ছি, কি লোড কত চালাচ্ছি? হয়তো মনে করলাম যে 20 অ্যাম্পিয়ারের লোড চালাচ্ছি আমি, পাওয়ার ফ্যাক্টর 0.8 লাগি। এই দেখো, এই যে এটাও কিন্তু ধরা বা বোঝার একটা দিক।
যে বোঝো না সে মাথা নাড়িয়ে দিয়ে বলবে যে হ্যাঁ স্যার ঠিকই বলছেন। পাওয়ার ফ্যাক্টর এখানে কি ওয়ান, অলওয়েজ ওয়ান। কারণ হিসাব নিকাশটা করছি কিসের আমি ডিসি। যদি এসির হতো সে ভেরিয়েবল মান শূন্য না, ভেরিয়েবল মান ওয়ান হতে পারে, ল্যাকিং হতে পারে, লিডিং হতে পারে, এটসেট্রা বিভিন্ন মান। তাহলে এখানে আমার পাওয়ার ফ্যাক্টর কি হবে ওয়ান। শূন্য বলবো না কেউ, কিন্তু পাওয়ার ফ্যাক্টর শূন্য না, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমার ওয়ান। অনুরূপভাবে এটাই মনে করলাম 30 অ্যাম্পিয়ার, এটাই মনে করলাম 50 অ্যাম্পিয়ার, এটসেট্রা। আমার একটা বানানো কথা হয়েছে। তাহলে এখানে এই বিন্দুতে এই যে আমি যেটা বলছি ভোল্টেজ বিন্দু বা বিন্দুর ভোল্টেজ, তার অর্থ হচ্ছে ভিসি, ভিডি, ভিই। এরা তাহলে এগুলোর নাম কি? যে বিন্দুতে ট্যাপিং করে আমি লোড পরিচালনা করছি ওই বিন্দুতে কত ভোল্টেজ তার নাম হচ্ছে বিন্দুর ভোল্টেজ। ঠিক আছে? তাহলে ভিসি, ভিডি, ভিই এইগুলো সব নাম হচ্ছে আমার ভোল্টেজ বিন্দু, বা সংক্ষেপে কি বলবো বিন্দুর ভোল্টেজ। বুঝছে? এইবার তার আগে বা পরে একটা অংশ দেখানো আছে, যেমন এই অংশটা, এই অংশটা, এই অংশটা বা এই অংশটা, এগুলো আছে না? যদি থাকে এই অংশটা মানে কি এখানে রেজিস্ট্যান্স আছে নাকি রেজিস্ট্যান্স থাকবে না? ডিসিতে কোনো রেজিস্ট্যান্স থাকে নাকি? ডিসিতে রেজিস্ট্যান্স থাকবে, আর এসিতে রেজিস্ট্যান্স কি হবে? আব্দুল সাহেব, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি ক্লাসে আছি, একটু পরে লিখ দেন। এসি থেকে হবে রেজিস্ট্যান্স, ডিসিতেও হবে। কেন হবে? আরে এটার সাথে সোজা কথা, রেজিস্ট্যান্সের মানের সাথে এসি ডিসি বলি কোনো কথা নেই। বাংলা কথা তো তার, আর তারের প্রভাব আমি এসি তে দেবো না ডিসি তে দেবো সেটা তো পরের কথা। তাছাড়া তো প্রভাব হবে না, হবে নাকি? তাহলে সেই আলোকে আমার এই রেজিস্ট্যান্স বললে ও এসি না ডিসি ও সব দরকার নেই, রেজিস্ট্যান্স থাকবে, সে এসিও আর ডিসি। তাহলে এটা তো একটা বাধা। তাহলে ভেতর দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে নাকি হবে না? যে মানই হোক হবে তো। নাম দিলাম আমি আই এসি, এর ভেতর দিয়ে প্রবাহিত হবে নাকি হবে না? আইসিডি, এর ভেতর দিয়ে আইডি। এটা যেহেতু ওই ট্যাপিং পয়েন্ট ওটার আমার দরকার নেই, আমি এইগুলো করলেও ওইটা পেয়ে যাবো। তারপরে দেখাচ্ছি যেহেতু বলে দিই। এগুলো আসবে কি আসবে না? অবশ্যই আসবে নাকি আসবে না? আসবে তো। যদি আসে বা থাকে বা পাওয়া যায়, এবার ইফেক্ট কি হবে? এটার ইফেক্ট কি আসবে? প্রতিক্রিয়া কি হবে? কি লিখলাম এগুলো? ভোল্টেজ। কি ভোল্টেজ? এটা ড্রপ ভোল্টেজ। অর্থটা কি? এই ভোল্টেজটা আমি পাবো না, এই ভোল্টেজটা হচ্ছে আমার ঘাটতি। সৃষ্টি হলো কি কারণে? ওই কারেন্ট আর ওই বাধার কারণে। বুঝা গেল? এখন মান যাহাই হোক সেই মানটাই নির্ণয় করা, যার নাম হচ্ছে ড্রপ ভোল্টেজ। মান নির্ণয় করা, এই অংশের ভোল্টেজ ড্রপ বার করা, এই অংশের ভোল্টেজ ড্রপ বার করা, এই অংশের ভোল্টেজ ড্রপ বার করা, এই অংশের ভোল্টেজ ড্রপ বার। যদি বার হয় এবং যদি কোনো একটা দিকের ভোল্টেজ আমার দেওয়া থাকে, যেমন আমি দেখাচ্ছি কি এক প্রান্ত হইতে ভোল্টেজ প্রয়োগ, ভোল্টেজটা আমাকে দিতে হবে। এই ভোল্টেজ যদি জানা থাকে, এটা যদি জানা থাকে, এইটা কি পাওয়া যাবে কি? বুঝাই বলছি
এটা যদি এই ভোল্টেজটা যদি জানা থাকে, ড্রপ যদি জানা থাকে, সি এইটা পাওয়া যাবে কি না? যাবে, ঠিক তো? এইবার এইটা জানা আছে, এইটা জানা আছে, এইটা পাওয়া যাবে কিনা? বুঝে কথা বলে আন্দাজে বুঝাবি কথা বলে। আমি কি প্রশ্ন করলাম এখানে খেয়াল করো। এটা যদি বোঝা হয়ে যায়, অনেক ক্ষেত্রে কিন্তু আমার আটকানোর অবস্থা বা পথ থেকে আমি কিন্তু লোহিত পাবো। আমি কি বলছিলাম খেয়াল করো কথা। এটা জানা আছে, এটা বলতে কি যে ভোল্টেজ আমি পাঠাচ্ছি সেটা। ড্রপ জানা আছে, তাহলে কি বিদ্যুৎ ভোল্টেজ ডিসি পাবো কি না? হবো, ঠিক তো? এইবার বলো পাবার উপায় কি? এটা এটা এইভাবে কি পাওয়া যাবে নাকি এইভাবে পাওয়া যাবে? আন্দাজে কথা বলো না, বুঝে কথা বলো। যে বলছে তার কাছে সীমাবদ্ধ রাখো। শুনিয়ে ও যা বলছে আমি আমাকে তাই বলতে হবে, এটা কোনো কথার জবাব না। কোনটা হবে? নিচেরটা না উপরেরটা? উপরেরটা হবে। এইবার বলো কিভাবে হবে? Absolutely correct. রেল প্রান্তের ভোল্টেজ মাইনাস ড্রপ ইজ ইকুয়াল টু এটা। তাহলে নিচেরটা কেন হলো না? আমি আগে চালাকিটা বলতো, এখান থেকে ভোল্টেজ পাঠাচ্ছি। এই ভোল্টেজ আর এই ভোল্টেজ কখনো কি এক হবে? গুণগত মানে কি হয়? কি হবে? ভিসিটা ভি এর থেকে কম হবে। আগে এইটা বুঝো, কিন্তু ভিসিটা ভি এর থেকে কম। কি কথা বোঝাচ্ছে? তো যদি কম হয় তাহলে এই ভোল্টেজ থেকে এটা বিয়োগ না করলে কিন্তু কম মান পাওয়া যায় নাকি? আর আমি নিচেরটা যদি করি তাহলে কি হয়ে যাবে? কি হবে? বেশি হবে। তাহলে কোনটা নেবো আমি? ক্লিয়ার হয়েছে? আসল রহস্য কিন্তু এখনো বলা হয়নি, দুইটাই ঠিক। এইবার দুইটাই ঠিক, নির্ভর করবে কারেন্টের ডিরেকশনের উপরে। তোমরা এতক্ষণ যা বললে না, এইবার কি বললাম? দুইটাই ঠিক, নির্ভর করবে কারেন্টের ডিরেকশনের উপরে। যদি আমার কারেন্ট এই দিক থেকে এই দিকে যায় তাহলে এইটা সঠিক। কখনো কখনো দেখবা যে যদি কারেন্ট তোমার এই দিক থেকে এই দিকে আসে তাহলে এইটা সঠিক। এবার আজকে আর ক্লাস করবো না। এই ধাক্কা ধাক্কি মারাটা নিজেরা বিভিন্ন উপকরণ দিয়ে আমাদের চোখের সামনে আসে, তাহলেই তুমি বুঝতে পারবে যে আসলে কতটা। ক্যারাম বোর্ড খেলেছো, ফুটবল খেলেছো, খেলেছো তো? যে ছেলেটি প্রথমে বলটা পা দিয়ে মারে, ওই বলের অভিমুখ দিকে বোঝা যায় যে বলটা কোন দিক থেকে কে এত জোরে মারলো। আর বুঝতে পারছে ওর ডিরেকশন আবার চেঞ্জ হয়ে যায়। কেউ যদি ওই বলটাকে রিসিভ করে আবার দিয়ে যায়, এই কথা চিন্তা করুন, ফ্লোতে হয়তো ওই বলটাকে পার্শ্ববর্তী কারোর দিকে দিয়ে দিই। এখন বল মারছে একদিকে আর আমি দুদিকে দৌড়াই, তাহলে বলের কোনোদিনই অভিমুখ আমি ধরতে পারবো কিনা বা প্রতিহত করতে পারবো। যে যে স্পিডে বলটা প্রথমে মেরেছিল আর যে রিসিভ করলো, দুইটার ভেতরে কি বলের গতিবেগ ফোর্স কি এক ছিল? নষ্ট হয়ে গেছে। বাতাস ফ্রিকশনে তাকে নষ্ট করে দিয়েছে। বলের স্পিডটাকে নষ্ট করলো কে? বাতাস ঘর্ষণজনিত কারণে সে তার স্পিডটাকে নষ্ট করে দিল। দিয়ে যে মেরেছিল যে স্পিডে আর যে রিসিভ করলো, দুইটা স্পিড আর এক। যদি দুইটা স্পিডে এক হতো তাহলে কি বলকে রিসিভ করতে পারতো? দৌড়ই
হ্যাঁ হাঁটতে একদিক থেকে আরেকটা। তারপরে বললাম ক্যারাম বোর্ডের কথা, স্ট্রাইকার আছে না, গুটিতে মারো না তুমি, তারপরে পকেটে যায়, পকেটে যাওয়ার মুহূর্তে করবে, আর তুমি যেখান দিয়ে মারছো দুইটাকে থাকবে। এটা যদি তারতম্য হয় তাহলে কি হবে? কি হবে তারতম্য? পকেটে কোনোদিনও গুটি যাবে না, পকেট থেকে গুটি লাভ করবে নদীতে চলে যাবে কিন্তু। তাহলে গতি পথ, গতি বেগ, দিক এর উপরে নির্ভর করবে আমার মানটা কে কোন দিকে আসছে সেটা বুঝতে পারবে। আমি এখানে বলছিলাম কারেন্টের ডিরেকশন এটাও হতে পারে, এটাও হতে পারে, মূল কথা হচ্ছে আগে আমার ডিরেকশন করতে হবে। ডিরেকশন যদি গোলমাল হয়, এটা কোনো গল্পদার কথা না, এই যে ভিসি ভিএ মাইনাস ভিএসি মানে ভিসি, সে আটকে যাবে কখন? আমরা যখন প্রবলেম সলভিংয়ে যাব, আমার ডিরেকশন এটাও হতে পারে, আমার ডিরেকশন এটাও হতে পারে। যদি কখনো এই ডিরেকশন হয়ে যায়, ওই ছেলে কিন্তু যে এটা লিখবে তখন নাকি কথা বুঝতে পারবে। এই ডিরেকশনটার অর্থ হচ্ছে ভোল্টেজটা ওই দিক থেকে ঠেলা দিয়ে কারেন্টটাকে এই দিকে পাঠাচ্ছে। আমরা সবসময় কি করি, বেশি চাপ শক্তি থেকে নিম্ন চাপ শক্তির দিকে ফ্লো করাই না। তাহলে এই ডিরেকশন মানে কি বুঝবো? ওই যে ফুটবলের কথা বললাম, এখান থেকে বল মারছে আসছে এই দিকে, আর এটা ডিরেকশন মানে কি, এখান থেকে মারছে যাচ্ছে ওই দিকে। তাহলে ডিরেকশনের উপরে নির্ভর করবে এই দুইটা রাশিমালা, যে কে কোন দিক থেকে আসছে। কিন্তু এটা গল্পদার কথা নয় যে এটাই হচ্ছে আমার সঠিক আর এটা বেঠিক না, দুইটাই ঠিক আছে, নির্ভর করবে কারেন্টের ডিরেকশনের উপরে। যদি কারেন্টের ডিরেকশনটা উপরেরটা হয় তাহলে ইহা সঠিক, আর যদি কারেন্টের ডিরেকশন নিচেরটা হয় তাহলে ইহা সঠিক। দেখো তো কেউ কিছু বুঝতে পারলে কিনা? কিসের উপরে নির্ভর করলো? কারেন্টের ডিরেকশনের উপরে। এই ডিসি ডিস্ট্রিবিউটরের কাজ আগে আমাকে কারেন্টের ডিরেকশন ঠিক করতে হবে। ডিরেকশন যদি ঠিক না করতে পারি তাহলে কিন্তু আমার অঙ্ক হবে না বা সমস্যা হবে। বুঝা গেছে? আজকে আর আমি কথা বলবো না, আমি একটু বাইরে যাব ইলেকট্রনিক্সের সাথে, যার জন্য তোমাদের যে কথাগুলো বললাম কথাগুলো সব দেখবা, একটু পড়বা ডিসি। আর ডিসিটা হচ্ছে সবার জন্য, এতদিন পর্যন্ত যা দিয়েছি তারপরে ডিসি একটা সহজ মেথড, পরীক্ষায় পাস বা মার্ক বেশি পাওয়ার পাল্লা ভারী করার লক্ষ্যে ডিসি ডিস্ট্রিবিউটরকে একটু সবাই করবা, কারণ এটার হিসাব নিকাশ একটু সরল প্রকৃতি। আর এসির কিন্তু জটিলতা আছে, মানে তোমাকে অ্যাটেনশন থাকতেই হবে। আর এই কথা তো বলেছি যে হাত যদি ফার্স্ট এবং মন যদি ফার্স্ট না থাকে তাহলে এসি সিস্টেমের অঙ্ক তুমি করে শেষ করে আসতে পারবে। এই লক্ষ্য উদ্দেশ্যে ডিসিটার উপরে আমরা একটু গুরুত্ব বেশি ডিসি ডিস্ট্রিবিউশন হয়ে গেলে এরপরে আমরা যে লাইনগুলো আগাবো সেগুলো গুরুত্বপূর্ণ বোঝার বিষয়, তবে জটিলতা কম। সেই ক্ষেত্রে কিন্তু মানে সমস্যার ভাষাটা হচ্ছে বড় ফ্যাক্টর। আর এখন পর্যন্ত যেটা সেটা হচ্ছে টেকনোলজির ধারণাটা হচ্ছে বড় বিষয়। ওখানেও টেকনোলজির বিষয় আছে, তবে ভাষাগত তারতম্যে ছেলেটা অনেক সময় বিপদে ফেলতে পারে। তো ঠিক আছে, তাহলে আজকে আমি আর আগাচ্ছি না, আগামী দিনকেও দেখি পারিভাবে চলে আসবো, এসে এই বিষয়গুলোকে তোমাদের সাথে আলোচনা করবো। সেকেন্ড শিফটে